ছিল ক্রপিং সিজন। হ্যাঁ, এটি তো ছিল মনে হয় লাস্ট পার্ট, না? জি স্যার, এটাই ছিল। আচ্ছা, হ্যাঁ, ক্রপিং সিজন। আজকে আমরা আলাপ করতে চেয়েছি রাইসের সিজন এবং ম্যানুরস এন্ড ফার্টিলাইজার্স। তো আমরা যদি আমি রাইসের কথা বলি, তখন আর রাইসকে কিন্তু ক্রপিং সিজনের মধ্যে ফেলবো না আমরা, কারণ রাইস আমাদের দেশে খুবই ডমিনেন্ট একটি ক্রপ। নট অনলি আমাদের দেশের কথা আমরা বলবো, যে সাউথ এশিয়ান কান্ট্রিতে এটি একটি ডমিনেটিং ক্রপ ডিউ টু ডায়েটারি ভ্যালু। সো রাইসের কথা যখন আমরা বিবেচনা করি, তখন সেটাকে আমরা রাইসের সিজন বলি। আর এই রাইসের সিজনকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি আউশ সিজন, আর একটাকে বলি আমন সিজন, আর একটাকে বলি বোরো সিজন। তো বিষয়গুলো কিন্তু, যেমন আমরা যদি আউশের কথা বলি, তাহলে সেটা কিন্তু এটি সিনোনিম বলতে পারি, এটি খরিফ 1 সিজনের সিনোনিম। আবার যদি আমনের কথা বলি, তাহলে এটি সিনোনিম কিন্তু খরিফ 2 এর সিনোনিম বলতে পারে। ওই সময়ের মধ্যেই কিন্তু এই সময়টা পড়ে। আমরা আসি রাইসের সিজন। আমরা যদি রাইসের সিজনের ডেফিনেশনের কথা যদি বলি, তাহলে ঠিক আগের মতনই আমরা বলতে পারি যে গ্রোয়িং পিরিয়ড অফ রাইস ইজ নোন অ্যাজ রাইস সিজন। যে সময়টুকুতে ধান জমে সেই সময়টুকুতেই আমরা বলি রাইসের সিজন। আমরা যদি ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা বাংলাদেশে 3টি সিজনের কথা জেনে জানি, এবং এই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে খুবই পরিচিত। 3টা সিজন হলো, একটা হচ্ছে বলি আমরা আউশ সিজন, 2 নম্বর হলো আমন সিজন, 3 নম্বর হলো বোরো সিজন। এখন আমরা আসি আউশ সিজনটা কি। আউশ এটি একটি সাংস্কৃতিক ওয়ার্ড, এবং এর সাংস্কৃতিক ওয়ার্ডের যে অরিজিনাল সেটা হলো আসাহাক। আসাহাক মানে হলো কুইক, এটি অথবা আর্লি, এটা মেন করে। তো আউশকে আমরা এই জন্য বলে থাকি যে এই ফসলটা, এই ধানটা খুব কুইক গ্রোয়িং হয়। যত ধান আছে যেটা খুবই কুইক গ্রোয়িং যদি হয়, তাহলে সেটাকে আমরা আউশের মধ্যে ফেলে থাকি। আর আউশের সিজনের ধান এমনও আছে যে মাত্র 60 দিনেও হয়, এরকম ধানের জাতও আছে। যেমন একটা ভ্যারাইটির আমরা কথা জানি, যেটির নাম হলো 60 দিনে হয়, যার কারণে এটাকে 60 বলে। এটি একটি ভ্যারাইটি আছে। তাহলে যে সিজনটা শুরু হবে কোন সময়, মিড মার্চ থেকে এপ্রিল, এই সময়ে এর সোয়িং টাইম। এবং এটাকে যখন আমরা হারভেস্টের কথা বলি, জুনে আমরা হারভেস্ট করি অথবা জুলাইয়ের মধ্যে হারভেস্ট করি। এবং এই সিজনটাকে আমরা বলি সিনোনিম হলো খরিফ 1 সিজনের মতো। এখন আমরা যে সমস্ত ফসলের জাত এখানে আমরা ব্যবহার করি, তার ভিতরে লোকাল ভ্যারাইটি আছে, হাই ইল্ডিং ভ্যারাইটি আছে। লোকাল ভ্যারাইটির ভিতরে দুলার একটা ভ্যারাইটি আছে, ধারিয়াল একটা ভ্যারাইটি আছে, হাসিকলমি একটি ভ্যারাইটি আছে, মরিচ বেচি একটি ভ্যারাইটি আছে, তারপরে 60 একটা ভ্যারাইটি আছে। আমি বলেছিলাম 60 একটা ভ্যারাইটি অল্প সময়ের মধ্যে হয়। পানবিরা একটা ভ্যারাইটি আছে, পশু সাইল একটি ভ্যারাইটি আছে। পশু সাইল। আমরা যদি হাইলিং ভ্যারাইটির কথা বলি, তাহলে BR20, এটা নিজামি আমরা বলে থাকি, BR21 এটাকে নিয়ামত বলে থাকি, আর বিধান 27। এখানে একটা বিষয় তোমাদের বলা দরকার বা জানা দরকার, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি হলো বাংলাদেশে যখন ধানের জাত যখন ডেভেলপ করা শুরু করলো, BR1 এটি নাম দেওয়া হলো, এবং প্রত্যেকটি ধানের একটা করে নিক নেম দেওয়া হতো। BR1 মালা, BR1 কে আমরা মালা বলে থাকি। আচ্ছা, এরকম নাম দেওয়া হলো। BR3 বিপ্লব, BR4 বৃষাইল, BR5 দুলাভোগ। এই যে সমস্ত ভ্যারাইটি গুলোর নাম দেওয়া হলো, এবং এই নামগুলো চলতে থাকলো BR26 পর্যন্ত। BR26 এর নাম ছিল শ্রাবণী।
তো এরপরে দেখলো যে এইভাবে নাম দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এইভাবে বারবার নাম দেওয়া। তখন ধান গবেষণা ইনস্টিটিউট, ব্রি বলতে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, তারা 26-এর পরে আর ওইভাবে নাম দেওয়া দিলেন না, বন্ধ করে দিলেন, এবং নামটার প্যাটার্নও একটু চেঞ্জ করলেন, কারণ বিআর বলতে বাংলাদেশের এলওএটাকেও বোঝায়। তো তখন তাদের পূর্ণাঙ্গ নাম দিয়ে দিলেন ব্রি ধান 27। তার মানে 26 পর্যন্ত বিআর, বিআর 1, বিআর 2, বিআর 3, বিআর 6। এরপরে 27 থেকে স্টার্ট হয়ে গেল ব্রি ধান, এবং ধান লেখার সময় ডিটা ছোট করে লিখতে হবে, আর ধান এবং এই যে 27 নাম্বার এর ভিতরে কোনো স্পেস হবে না, এটি যেন মাথায় থাকে। তো হাইল্ডিং ভ্যারাইটির ভিতরে ব্রি ধান 27 আছে, ব্রি ধান 82 আছে, অনেক ভ্যারাইটি আছে, আমি অল্প কয়েকটা ভ্যারাইটির নাম লিখেছি। ব্রি ধান 82, ব্রি ধান 82 হলো যে এই ধানটাকে আমরা সিটিয়ে বপন করে থাকি, এই জন্য আমি একটু হাইলাইট করছি এখানে। ব্রি ধান 98 সর্বশেষ হলো 100 পর্যন্ত জাত বাজারে এসে গেছে, বাজারে না আসলেও মানে রিলিজ হয়েছে। আর হাইব্রিড রাইসের কথা যদি বলি, 1 থেকে 7 পর্যন্ত হাইব্রিড রাইস এসেছে, তার ভিতরে ব্রি হাইব্রিড ধান 7 যেটি, সেটি আউশে করা হয়। এরপরে হলো আমন। আমন একটি অ্যারাবিক ওয়ার্ড, যে অ্যারাবিক ওয়ার্ড টোটালটাই হলো আমন, এবং এর মানে হচ্ছে পিস অথবা শান্তি, অথবা আমরা বলে থাকি যে সেফটি। মানে এই জন্য সেফটি বলে থাকি আমরা, যে এই ধানটা যখন আমরা বপন করে থাকি, রোপণ করে থাকি, এরপরে কিন্তু এর জন্য যত কিছু রিকোয়ারমেন্টস, মেনলি বলা যায় হলো ওয়াটার, এই সমস্ত রিকোয়ারমেন্টসই কিন্তু এই সময়ে প্রিভেল করে থাকে। এবং আমরা যদি এটি রোপণ করে থাকি, তাহলে আমরা বলতে পারবো যে এটি অটোমেটিক্যালি এটি হবে, কোনো পরিচর্যা ছাড়াও হবে। সেজন্য এইটাকে আমরা সেফটি বলে থাকি, যে কোনো রকমের যদি আমরা বপন করে থাকি, তাহলে এটি রোপণ করে থাকি, তাহলে আমরা ফসল পাবো। তো ফসলের যত ধরনের ইনপুটস আছে, তার ভিতরে হলো একটা ইনপুটস, ইম্পর্টেন্ট ইনপুটস, সেটি হলো ওয়াটার। তো ওয়াটার যেহেতু এখানে অ্যাভেলেবল, সুতরাং খুব সহজেই আমরা পেতে পারি, অর্থাৎ খুব সেফটির সাথে আমরা এটি পেতে পারি। এবং এটি যখন আমরা করি, তোমাদের জানা আছে যে এই ধান কিন্তু হারভেস্ট করি আমরা ডিসেম্বরে, নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরে, এবং তখন কিন্তু একটা উৎসব উৎসব ভাব আসে। উৎসব উৎসব ভাব আসার পিছনে আর একটা কারণ ছিল, যে এ ধান উঠার আগে মানুষের ভিতরে খাদ্যাভাব দেখা দিত, খুব খাদ্য অভাব হতো। এবং আমরা যে রংপুর বেল্টের এই মঙ্গার একটা শব্দ আমরা জানি, মঙ্গা, এই কার্তিক মাসের দিকে মঙ্গা দেখা দিত, অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতে মঙ্গা ভাব দেখা দিত। তো এই ধানটা কাটার পরে ভিতরে একটা পিস আসতো, শান্তি আসতো, যার কারণে আমন বলা হচ্ছে, আর আরবি শব্দ থেকে। আর এই ধানটা আমরা সাধারণত জুলাই মাসে এটি প্লান্টিং করে থাকি, আর হারভেস্ট করি মিড নভেম্বর থেকে ডিসেম্বর, এই সময় এটি হয়ে থাকে। এবং এটিকে আমরা পরিপূরক ভাবে বলতে পারি এটি খরিফ কাছাকাছি। এখন আমরা যদি ভ্যারাইটির কথা বলি, তাহলে লোকাল ভ্যারাইটি আছে, যেমন নাজির শাইল একটি ভ্যারাইটি, লতি শাইল একটি ভ্যারাইটি, ঝিঙ্গা শাইল একটি ভ্যারাইটি, রাজা শাইল একটি ভ্যারাইটি, পাজাম, তারপরে হলো সাইটা এখানে কেন লিখলাম, ভুল লিখছি, এটি সাইটা হবে না, হ্যাঁ, পানবিরা একটা ভ্যারাইটি আছে, এগুলো সবই লোকাল ভ্যারাইটি। এবং এখানে একটা জিনিস আমি বলি, যে যত ধরনের স্যার পানবিরা তো আউট সিজনে আছে স্যার। হ্যাঁ, যত ধরনের ভ্যারাইটির সাথে শাইল আছে, সমস্তই হলো আমন সিজনের জন্য। এবং এই আমন সিজনের এর একটি বৈশিষ্ট্য হলো, স্যার আউটে তো পশু শাইল লিখেছে। আমাকে একটু বলতে দাও, ওখানে আমি কেন লিখছি সেটা আমি বলছি। হ্যাঁ, তো যত ধরনের শাইল আছে সবগুলোই হলো আমন ধান, এক্সেপ্ট পশু শাইল। পশু শাইল থাকা সত্ত্বেও কিন্তু এটি আউশের সিজন, আউশের ফসল হয়। তো এই ফসলের বৈশিষ্ট্য কি, যে শাইলের কথা আমরা বলছি, এই শাইলের বৈশিষ্ট্য হলো এরা হলো ফটোসেনসিটিভ।
ফটোসেনসিটিভ ধানের বৈশিষ্ট্য হলো যে এটি ফ্লাওয়ারিং এর জন্য একটি পার্টিকুলার টাইম আসতে হবে, ডে লেন্থ আসতে হবে, একটা টেম্পারেচার আসতে হবে। এই সময়ে যদি সেটি না আসে তাহলে সে ফ্লাওয়ারিং এ যাবে না। তোমরা দেখেছো যে মার্চ এপ্রিল মাসে কিন্তু আমরা আউশ করে থাকি। ধরো এরকম একটি বন্যার পানির সাথে হয়, একই সময় আমরা ছিটিয়ে বপন করে থাকি। এটি 3 মাস পরে আমরা কেটে নিয়ে আসবো আউশেরটা। আর ওটি কিন্তু আমরা কাটতে পারবো না, কারণ তখন তার ফ্লাওয়ারিং হবে না, এবং ফ্লাওয়ারিং এর জন্য তাকে অক্টোবরে যেতে হবে, অক্টোবর মাসেই ফ্লাওয়ারিং হবে। তো তার মানে হচ্ছে যে ফ্লাওয়ারিং এর জন্য একটা সেন্সিটিভিটি আছে, ডে লেন্থ আছে, একটা টেম্পারেচার আছে। যখন ওই ডে লেন্থে পুষবে তখন সে ফ্লাওয়ারিং এ যাবে। যদি এমন একটি ভ্যারাইটি আমরা এটি রোপণ করলাম জানুয়ারি মাসে, ফ্লাওয়ারিং হবে অক্টোবরে। যদি এরকম হয় যে একটি ভ্যারাইটি আমি সেপ্টেম্বরে প্লান্টিং করলাম, তারপরেও তার ফ্লাওয়ারিং হবে অক্টোবরে। এবং দেখে থাকবে যে কৃষকেরা যখন আমন ধান করে, আমন ধানের বীজতলা থেকে চারা নিয়ে তারা সমস্ত ধান রোপণ করে। এরপরে বীজতলা থেকে বীজ তুলে একেবারে শেষে দেখা যায় যে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের মাঝামাঝিতে তারা সেই জমিটা রোপণ করে। এবং ফলশ্রুতিতে দেখা যায় যে অল্প গাছ হওয়ার পরেই শীষ দিয়ে দিচ্ছে। কেন শীষ দিয়ে দিচ্ছে? ফ্লাওয়ার আসতেছে, কারণ অক্টোবর এসে গেছে, অক্টোবর মাসে ফ্লাওয়ারিং হবে। এই জন্য এটাকে আমরা ফটোসেনসিটিভ রাইস বলে থাকি। তাহলে লোকাল ভ্যারাইটি আমরা নাজির শাইল, লতিশ শাইল, ঝিঙ্গার শাইল, যত শাইল আছে, রাজা শাইল, সবই হলো আমরা আমন সিজনের বলি, শুধুমাত্র পশু শাইল ছাড়া। আর হাইলিং ভ্যারাইটির কথা যদি আমরা বলি, BR5 দুলাভোগ। দুলাভোগ এই জন্য নাম দেওয়া হলো, BR5টা হলো চিকন রাইস, অ্যারোমেটিক রাইস, ফাইন রাইস। সুতরাং দুলাদের জন্য, অর্থাৎ দুলা মানে তো বুঝছো, নতুন জামাইদের জন্য এই ভোগের রাইস, অর্থাৎ চিকন যেহেতু চাল হয়, সুতরাং এর তখন ওই কনসেপ্টে নাম দিল দুলাভোগ। এরপরে হলো BR3, নতুন একটা দিশারি দেখা দিল, মনে হচ্ছে যে একটা আশা দেখা দিল, এই BR3 নাম দিল। এরপরে হলো আমরা জানি বৃধান 30, বৃধান 34। এই বৃধান 34 কিন্তু অ্যারোমেটিক রাইস। বৃধান 95, ব্রি হাইব্রিড ধান 6, এটা হলো হাইব্রিড ভ্যারাইটি। একটা করে হাইব্রিড ভ্যারাইটির কথা আমরা বলেছি। 3 নম্বরে আমরা বলি হলো বোরো সিজন। বোরো একটা বেঙ্গলি টার্ম, এটি বরফ থেকে এসেছে। স্যার বিআর এর ফুল ফর্ম কি? সরি স্যার বিআর এর ফুল ফর্মটা কি? একবার আমি বলেছি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। স্যার ওটা বিরিড না? হ্যাঁ, তুমি কি প্রশ্ন করলা? বিআর প্রথমে যে লেখা BR5, BR20, BR20। বিআর বাংলাদেশ রাইস। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বিআর বাংলাদেশ রাইস। আচ্ছা, তাহলে বোরো সংস্কৃত শব্দ বরফ থেকে এসেছে, আর বরফের মানে হলো বিশেষ, বিশেষ কিছু। তো যেহেতু বড় রাইস, সুতরাং বিশেষ ধরনের রাইস এটাকে আমরা বলে থাকি। এই বিশেষ ধরনের রাইস কাল্টিভেশন অন রেসিডুয়াল এন্ড স্টোরড ওয়াটার ইন লো লাইং এরিয়াস আফটার হারভেস্ট অফ খরিফ রাইস। খরিফ রাইস বলতে হলো আমন রাইস, এখানে আমনই দিয়ে দিই তাহলে বেশি ভালো হবে। আমন রাইস, আমন রাইস হারভেস্টিং করার পরে লো লাইং এরিয়াতে যে ধান, বিশেষ ধরনের ধান আমরা তৈরি করে থাকি, সেটাকে আমরা বলি হলো বড় রাইস। এই বরফ থেকে আমাদের বড় আমরা ব্যবহার করে থাকি। আর এই সিজনটা কোন সময় শুরু হয়? জুলাই ডিসেম্বর, সরি নভেম্বর ডিসেম্বর, আমরা ডিসেম্বর জানুয়ারি বলতে পারি। ডিসেম্বর জানুয়ারি, আর হলো এপ্রিল মে। নভেম্বরে বীজতলা হতে পারে, আর এটা আমরা হারভেস্টিং করি হলো এপ্রিল মে। এই হলো আমাদের সিজন, এটাকে আমরা রবি বলে থাকি, রবি সিজন বলে থাকি। আচ্ছা, এখন হলো আমরা ভ্যারাইটির এক্সাম্পলের কথা যদি বলি, তাহলে আমরা ভ্যারাইটি বলতে পারি টেপি বড়ো, লোকালি হয়। তারপরে হলো খয়া বড়ো, তারপরে হলো জাগুর। এই সমস্ত ভ্যারাইটি গুলো একেবারে বিলের তলায়,
কৃষক সমস্ত ধান লাগায় ফেলছে, বিলের তলায় কিন্তু পানি থাকে, পানিটা নেমে যেতে যেতে দেরি হয়। তো ওই সমস্ত এলাকার জন্য এই লোকাল ভ্যারাইটি গুলো ব্যবহার করা হয়। তো আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের বিলের এতে জমি ছিল, এখনো আছে, তো ওখানে কিন্তু এই কাজটা করে থাকি আমরা। আর একটা বিষয় যে এই সমস্ত যে ভ্যারাইটি গুলো আছে, এই ভ্যারাইটি গুলো কিন্তু আবার ডাবল ট্রান্সপ্লান্টিং করে থাকি। ডাবল ট্রান্সপ্লান্টিং হলো আমরা চারা তৈরি করব, চারা তৈরি করার পরে চারার বয়স যখন আমরা দেখছি যে এর বয়স 30 দিন, 40 দিন, 45 দিন হচ্ছে, কিন্তু তখনও কিন্তু মূল জমিতে পানি থাকে, তখন আমরা এই চারাটাকে তুলে আবার ট্রান্সপ্লান্টিং করি। ট্রান্সপ্লান্টিং করার পরে আবার যখন আরো 15 দিন, 20 দিন, 25 দিন যখন আমার মূল জমির পানি শুকিয়ে যায়, তখন কিন্তু আমরা এখান থেকে তুলে আবার মূল জমিতে আমরা ট্রান্সপ্লান্ট করে থাকি। তুমি দুটোর পরে যাও। আমাদের লোকাল ভ্যারাইটি, আমরা যদি হাইলিং ভ্যারাইটির কথা বলি তাহলে BR7 আছে, এর লোকাল নাম হলো আমরা হাসি বলে থাকি। তারপরে হলো BR16, এটি খুব প্রসিদ্ধ। শাহিব আলাম, এটার নাম কিন্তু শাহিব আলাম। 16 মুড়ি বাজারে কিন্তু বলে যে এটা 16 মুড়ি, 16 ধানের মুড়ি। তারপরে হলো 28, 29 খুবই পপুলার ভ্যারাইটি। বৃধান 28, বৃধান 29 খুবই পপুলার দুটি ভ্যারাইটি বাংলাদেশে। আর বৃধান 99 এটিও বড় মৌসুমে করা হয়। আর হাইব্রিড ধান 5 এটিও হলো বড় মৌসুমে করি। এই হলো আমাদের রাইসের, এটা হলো আমাদের রাইসের সিজন। ফার্টিলাইজার তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, ম্যানুরস, ফার্টিলাইজার্স, স্ক্রিন শেয়ার হয়েছে এটা? আচ্ছা, ম্যানুরস এন্ড ফার্টিলাইজার্স। ম্যানুরস এবং ফার্টিলাইজারের আমরা একটু যদি কনসেপ্টের কথা যদি বলি, আমরা যখন একটা জমিতে যখন ফসল করি, সেই জমি থেকে ফসলটা নিউট্রিয়েন্টস আপটেক করে। এই যে নিউট্রিয়েন্টস আপটেক করে বারবার যখন করে এরকম, তখন জমি থেকে নিউট্রিয়েন্ট গুলো কমে যায়। এটা কমে যেতে যেতে আমাদের বাংলাদেশে আমরা খেয়াল করেছি যে 1950 সালে আগ পর্যন্ত কিন্তু জমিতে যথেষ্ট পরিমাণে নিউট্রিয়েন্ট ছিল, কারণ জমি ছিল অনেক, মানুষ ছিল কম, তো কম ফসল করা লাগছে আমাদের, যার কারণে আমরা 50 সাল পর্যন্ত যথেষ্ট পরিমাণে নিউট্রিয়েন্টস পেয়েছি উইদাউট অ্যাপ্লাইং এনি ম্যানুরস এন্ড ফার্টিলাইজার্স। 1950-এর দশকে শুরু হলো যে জমিতে নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা দিল। তো যখন নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা দিল, তখন কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছিল, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অফিস, কৃষকদেরকে বলা হচ্ছিল যে আপনারা ফার্টিলাইজার ব্যবহার করেন, ম্যানুরস ফার্টিলাইজার ব্যবহার করেন, কারণ আপনার জমির ফার্টিলাইজার কমে গেছে। তো কৃষকরা ফার্টিলাইজার ব্যবহার করতে নিরুৎসাহিত বোধ করতো না। তখন কৃষকদেরকে এরকম ভাবে বলা হলো যে আপনি যদি আপনার জমিতে যদি ফার্টিলাইজার যদি ব্যবহার করেন তাহলে এটি ফ্রি, আপনি ফ্রি পাবেন, পাশাপাশি আপনাকে কিছু টাকা দেওয়া হবে। তো সুতরাং এই ইন্টেন্সিভ এবং ফ্রি ফার্টিলাইজার দেওয়ার পরে কৃষকরা ব্যবহার করা শুরু করলো। এটি হলো 1950 থেকে 60-এর মধ্যে এই ঘটনা ঘটেছে বাংলাদেশে। এরপরে 60-এর পরে কৃষক বুঝলো যে আসলে এই ফার্টিলাইজার দেওয়ার কারণে ফসলের ফলন বাড়ছে। তখন তারা নিজেরা উদ্বুদ্ধ হলো এবং তখন তারা ফার্টিলাইজারের প্রতি উৎসাহ দেখালো, এবং তখন ওই সময়ের সরকার এই যে ভর্তুকি দেওয়া শুরু করছিল, যেটা ইন্টেন্সিভ দিত, সাবসিডি দিত, সেটি বন্ধ করে দিল, টাকা দেওয়া যাবে না, এখন ফ্রি নিয়ে যান। তারপরে 70 সাল পর্যন্ত এই ঘটনা ঘটলো, মানে 70-এর পুরোপুরি না, 60-এর দশকের শুরুতে তখন ফার্টিলাইজারের কিছু দাম দেওয়া শুরু করলো, দাম ধরা শুরু করলো, যে এখন থেকে যদি ফার্টিলাইজার নেন তাহলে কিন্তু কিছু দাম দিতে হবে, তো দাম দেওয়া শুরু করলো। এরপরে আস্তে আস্তে ফার্টিলাইজারের প্রতি ব্যাপক চাহিদা বেড়ে গেল। কৃষকরা বুঝলো যে আসলে ফার্টিলাইজার দেওয়া ছাড়া আসলে ফসলের ফলন ভালো হচ্ছে না, সুতরাং দেওয়া শুরু করলো। তো তাহলে আমার প্রশ্ন হলো যে তার মানে কি 50-এর আগে কি কৃষকেরা কোনো ফার্টিলাইজার ব্যবহার করতো না? হ্যাঁ, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতো না, কিন্তু তারা ম্যানুরস ব্যবহার করেছে, এবং ম্যানুরস থেকে তাদের জমির জন্য যে সমস্ত নিউট্রিয়েন্টস এর দরকার সেই নিউট্রিয়েন্টস তারা পেয়েছে। এবং ম্যানুরস দিলে যে শুধুমাত্র নিউট্রিয়েন্টস আসে তা কিন্তু না, জমির বৃদ্ধি করে। কারণ আমরা জানি একটি স্ট্যান্ডার্ড সয়েলের অর্গানিক ম্যাটারের পরিমাণ হতে হবে 5%।
কিন্তু বাংলাদেশে সেইটার পরিমাণ হলো 0.5% এভারেজ। কিন্তু আমরা যদি 50-এর দশকের কথা যদি বলি, তখনও কিন্তু বাংলাদেশে অর্গানিক ম্যাটারের পরিমাণ ছিল 2%-এর বেশি। তার মানে 50 থেকে 100 এই 50 বছরের মধ্যে অর্গানিক ম্যাটারের পরিমাণ যথেষ্ট পরিমাণে কমেছে, এবং কমতে কমতে এখন এসে ঠেকেছে যে 0.5%। তো 0.5% যেখানে থাকবে হলো 5%, আছে হলো 0.5%। তার মানে আমরা যদি 100-তে কনভার্ট করি তাহলে আমরা বলবো যে 100-র মধ্যে আছে হলো 10%। তো 100-র মধ্যে যদি 10% থাকে, 100-র মধ্যে যদি 10% থাকে, এই রাশেদ, জমির উর্বরা শক্তি কমে যাওয়ার পিছনে এটি কারণ হলো যে আমরা ম্যানুরস ব্যবহার করছি না, অর্গানিক ম্যাটারের পরিমাণ কম। অর্গানিক ম্যাটারের যদি ব্যালেন্সটা যদি ঠিক মতো না থাকে, তাহলে সেখানে ওয়াটারের পরিমাণ কম হবে, এয়ারেশন কম হবে, মিনারেল ম্যাটারের পরিমাণও কম হবে বা ইমব্যালেন্স হবে। এবং এই ইমব্যালেন্স হওয়ার কারণে ফসলের যে পরিমাণ জেনেটিক পটেনশিয়াল বলা হচ্ছে, যে একটা ফসল তার ফলন হবে হলো 5 টন, বাস্তবে মাঠে হচ্ছে এটি 2.5 টন 2 টন। বাংলাদেশে এখনো কিন্তু এভারেজ কিন্তু ফলন আমরা বলি যে 2.5 থেকে 3 টন ধানের। কিন্তু কোনো ভ্যারাইটি এরকম নাই যে যেখানে 3-4 টনের নিচে ফলন আছে জেনেটিক পটেনশিয়াল। এখন তো 6 টন 7 টন পর্যন্ত ফলন হওয়ার ভ্যারাইটি আছে। তাহলে মাঠে ফলন হচ্ছে না, যে জেনেটিক পটেনশিয়ালের কাছাকাছি যাচ্ছে না। এর যত কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো মাটির অর্গানিক ম্যাটারের পরিমাণ কম। আমরা যদি ম্যানিউরস ব্যবহার করি তাহলে অর্গানিক ম্যাটার মাটিতে যুক্ত হবে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়বে, নিউট্রিয়েন্টস অ্যাভেলেবিলিটি বাড়বে, ফসলের ফলন ভালো হবে। বাংলাদেশের সাথে যদি আমি জাপান কোরিয়ার কথা যদি তুলনা করি, বাংলাদেশের জমিতে যেখানে 0.5%, সেখানে কোরিয়া এবং জাপানের অর্গানিক ম্যাটারের পরিমাণ 2.5 থেকে 3%। এবং সে কারণে আমরা দেখে থাকি যে একই ভ্যারাইটি যদি আমি জাপানে বা কোরিয়াতে করি, তার যে ফলন হবে বাংলাদেশের সেই ফসলটা যদি করি তাহলে সেই ফলন হবে অর্ধেক। সেজন্য কিন্তু আমরা বারবার বলে থাকি যে জাপান কোরিয়ার ফলন অনেক বেশি, কিন্তু আমাদের ফলন কম হচ্ছে। তো যত কারণ আছে তার মধ্যে এটি অন্যতম। তাহলে আমরা মাটিতে যে নিউট্রিয়েন্টস দেব, তার নিউট্রিয়েন্টস দেওয়ার হলো উপায় হলো দুটি, একটা হলো ম্যানুরস আর একটা হলো ফার্টিলাইজার। সেই জন্য আমরা সোর্স অফ নিউট্রিয়েন্টস এর কথা বলে থাকি যে ম্যানুরস। Manure is organic matter obtained naturally from decaying the plants and animals. তার মানে প্ল্যান্টস এবং অ্যানিমেলের যে অবশিষ্টাংশ থাকে সেটি ডিকম্পোজিশন করার পরে যে সাবস্টেন্স আমরা পাই সেটাকে আমরা ম্যানুরস বলে থাকি। আর ফার্টিলাইজারের কথা যদি বলি তাহলে আমরা ন্যাচারালি অর কেমিক্যালি সিনথেসাইজড অথবা ম্যানুফ্যাকচার্ড ম্যাটেরিয়াল which is applied to soil to increase the fertility and productivity. আমরা যদি দুইটার পার্থক্যের কথা যদি বলি তাহলে আমরা সহজেই বলতে পারি যে একটা হলো ইনঅর্গানিক ফর্ম আর একটা হলো অর্গানিক ফর্ম। একটা হলো আর্টিফিশিয়ালি তৈরি করতে হয়, ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করতে হয়, এটি ন্যাচারালি তৈরি করা যায়। তাহলে এর সাবস্টেন্স আমি র ম্যাটেরিয়ালস যদি বলি, এটি ন্যাচারালি এটি পাওয়া যায় না, এটি আর্টিফিশিয়াল। এটি ন্যাচারালও হতে পারে, কারণ নাইট্রোজেন ন্যাচারে পাই, আমরা নাইট্রোজেন হারভেস্ট করে ইউরিয়া তৈরি করতে পারি। এটা অবশ্যই ন্যাচারাল সাবস্টেন্সেস। এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস বলি, কেমিক্যাল ফার্টিলাইজার্স দ্যাট আর অ্যাডেড টু দি সয়েল টু ইনক্রিজ ফার্টিলিটি এন্ড প্রোডাক্টিভিটি। এটি আমরা সাধারণত দিজ আর অবটেন্ড ফ্রম দ্য ডেড এন্ড ডিকেইং প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। তারপর আমরা বলি ডাজ নট প্রোভাইড হিউমাস টু দি সয়েল। এটি কিন্তু হিউমাস মাটিতে যুক্ত করে না, কিন্তু এটি যুক্ত করে। এর কিন্তু নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক বেশি, এখানে কিন্তু নিউট্রিয়েন্টের পরিমাণ কম। এই যে ফার্টিলাইজার থেকে যদি আমরা নিউট্রিয়েন্ট পেতে চাই তাহলে গাছ খুব দ্রুত নিউট্রিয়েন্ট পেতে পারে, কিন্তু ম্যানিউর থেকে নিউট্রিয়েন্ট পেতে সময় লাগবে। আমরা বলি এটি কস্টলি, এটি আসলে কস্ট ইফেক্টিভ, চিপার আমরা বলতে পারি। আচ্ছা, এই কেমিক্যাল ফার্টিলাইজার যখন আমরা মাটিতে দেই তখন বেশিরভাগ ক্ষেত্রে মাটির ভিতরে যে সমস্ত অর্গানিজম থাকে, মাইক্রো অর্গানিজম, তার ক্ষতি করে। কিন্তু এটি ক্ষতি করে না, বরং মাইক্রো অর্গানিজমের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট হলো অর্গানিক ম্যাটার। কারণ
অর্গানিক ম্যানুর, কারণ হলো অর্গানিক ম্যানুর থেকে যে সমস্ত প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল এক্সক্রিটা আমরা মাটিতে যুক্ত করি, সাবস্টেন্স আমরা যুক্ত করি, সেখান থেকে আসলে নিউট্রিয়েন্ট বা খাবার নেয় হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। আর এই খাবার নেওয়ার কারণেই কিন্তু ডিকম্পোজিশন হয়, পচে যায়। আমরা দেখি যে কোনো আবর্জনা যদি পাশে রাখি তাহলে আমাদের আশেপাশে আমরা দেখে থাকি যে এগুলো পচে যায়, ডিকম্পোজিশন হয়। ডিকম্পোজিশন হওয়ার পিছনে কারণ হলো যে এর ভিতরে অনেক মাইক্রো অর্গানিজম থাকে, এবং এই মাইক্রো অর্গানিজম যদি না থাকতো তাহলে আসলে পৃথিবীতে ময়লা কখনোই পচতো না এবং সেটা স্তূপ হয়ে যেত। দেখো সৃষ্টিকর্তা আসলে আমাদের কত উপকারার্থে এই মাইক্রো অর্গানিজম গুলো তৈরি করেছে, যেগুলো যাদের কাজই হলো সবকিছুকে পচিয়ে দেওয়া, মাটির সাথে মিশিয়ে দেওয়া। এখন আমরা আসি যে ফার্টিলাইজার আর ম্যানুরের কথা বললাম, তার ক্লাসিফিকেশনে যাই। ক্লাসিফিকেশনের কথা যদি বলি তাহলে আমরা ম্যানুরের কথা আমরা বলবো যে এটি ন্যাচারাল অর্গানিক আর আর্টিফিশিয়াল বা কেমিক্যাল ফার্টিলাইজার্স, আমরা ম্যানুরস এন্ড ফার্টিলাইজারের ক্লাসিফিকেশন বলি। যদি আমি ন্যাচারাল অর্গানিক এর কথা যদি বলি তাহলে এটি দুই ধরনের হয়, একটা হলো বাল্কি অর্গানিক ম্যানুরস আর একটা হলো কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানুর। আচ্ছা, বাল্কি অর্গানিক ম্যানুরটা কি? সাধারণত প্ল্যান্ট এবং অ্যানিমেলের যে সমস্ত ওয়াস্টেজ থাকে, গ্রিন প্ল্যান্টস এর যে সমস্ত ওয়াস্টেজ থাকে, সে সমস্ত জিনিস আমরা মাটিতে দেই। মাটির সাথে যখন এগুলো ডিকম্পোজিশন হয়ে যায়, পচে যায়, এবং এটি একটি পার্টিকুলার মেথডে, তাকে আমরা সাধারণত বাল্কি অর্গানিক ম্যানুর বলে থাকি। তো বাল্কি অর্গানিক ম্যানুর কিন্তু আবার দুই ধরনের হয়, একটা হলো ওয়েল ডিকম্পোজড অ্যানিম্যাল এবং প্ল্যান্ট এন্ড আদার অর্গানিক রেসিডিউস, সেটি ফার্মিয়ার্ড ম্যানুর একটা উদাহরণ, কম্পোস্ট একটা উদাহরণ। আর বাল্কি অর্গানিক ম্যানুরের ভিতরে আর একটা আছে, আমরা গ্রিন প্লান্টস মাটির সাথে মিশিয়ে দিই, মাটির সাথে ইনকর্পোরেশন হয়ে যায়। যখন মাটিতে যুক্ত করে দিই, মাটির সাথে যখন এটি ডিকম্পোজিশন হয়ে যাবে, তখন সেখান থেকে গাছ নিউট্রিয়েন্টস পাবে, অর্গানিক ম্যাটার যুক্ত হবে। এটিকে আমরা গ্রিন প্ল্যান্ট টিস্যুস, এটাকে আমরা উদাহরণ বলি গ্রিন ম্যানিউর। তার মানে আমরা তিনটা জিনিস এখান থেকে পাচ্ছি, বাল্কি অর্গানিক ম্যানুর থেকে তিনটা জিনিস পাই। একটা হলো ফার্মিয়ার্ড ম্যানুর পাই, কম্পোস্ট পাই, এটি হলো ওয়েল ডিকম্পোজড অ্যানিম্যাল প্ল্যান্ট এন্ড আদার অর্গানিক সাবস্টেন্স। আর একটা হলো গ্রিন প্লান্ট টিস্যু, সেখান থেকে আমরা গ্রিন ম্যানুর পাই। আমরা এখানে ফার্মিয়ার্ড ম্যানুর বলে থাকি, যে ফার্ম মানে খামার, ইয়ার্ড মানে উঠান, আর ম্যানুর। একটা খামারে যে সমস্ত অ্যানিম্যাল থাকে, অ্যানিম্যালের জন্য আমরা বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করে থাকি, তার মধ্যে বেশিরভাগই হলো হে এবং সাইলেজ। তো হে এবং সাইলেজ যখন আমরা গরুকে খাবার দেই, গরু কিছু খায়, কিছু নষ্ট করে, কিছু ফেলে দেয়। সাথে হলো তারা ইউরিন এবং কাউডাং কিন্তু এটি ওই খাবারের সাথে মিশে থাকে। তো সকালবেলা আমরা কিন্তু এই জিনিসগুলো তুলে নিয়ে আসি, কৃষানীরা তুলে নিয়ে আসে। তো তুলে নিয়ে এসে একটা পার্টিকুলার জায়গাতে ফেলে। যে জিনিসগুলো তুলে নিয়ে আসলো এর ভিতরে আমরা বলি একটা হলো খড় থাকতে পারে, ইউরিন থাকে, কাউডাং থাকে। এই সমস্ত কিছুকে একসাথে আমরা বলি হলো লিটার, LITTER। আমরা লিটার গুলো তুলে নিয়ে আসবো, নিয়ে আসার পরে সকালে একটা পার্টিকুলার গর্ত করা জায়গার ভিতরে ফেলবো। এখানে আমাদের ইউনিভার্সিটিতে এই যে বাস, আমরা যেখান থেকে আমরা গাড়িতে উঠি, এখানে একটা গাছ আছে, পাইকুর গাছ। পাইকুর গাছের পাশে কিন্তু একটা শেড আছে, গোল শেড, এবং গোল শেডটাই কিন্তু ওটাই কিন্তু ফার্মিয়ার্ড ম্যানিউর। মাঝখানে ভাগ করা আছে, নিয়ম হলো যে একটি পার্টিকুলার অংশে আমরা আগে ম্যানিউর গুলো, লিটার গুলো ফেলবো। এই লিটার গুলো ফেলার পরে এটি ডিকম্পোজিশন হবে। তো যখন এটি ভরে যাবে তখন কিন্তু ভরের পরে এটা মুখটাকে আমরা সিল করে দিব। সিল করার জন্য সাধারণত গোবর ব্যবহার করতে পারি অথবা কাদা ব্যবহার করতে পারি। তো সিল করে দিলে এটি 3 মাসের মধ্যে পচবে, 3 থেকে 4 মাস। যদি বড় হয় তাহলে একটু সময় লাগবে, পচে যাবে। তো যখন এটা আমরা সিল করব তখন পাশের আর একটা অংশ পার্টিশন দেওয়া আছে, ওইখানে আমরা কিন্তু লিটার গুলো ফেলব। তো এই লিটার ফেলতে ফেলতে যদি 6 মাস হয়ে যায় তাহলে 6 মাসে আমরা দেখবো যে ওইটা ডিকম্পোজিশন হয়েছে। আমরা ওখান থেকে তখন তুলে আমরা জমিতে দিব। আর এটি যখন ভরে যাবে তখন এটাকে আমরা আবার সিল করে দিব, কাদা অথবা গোবর দিয়ে সিল করে দিব, আবার রেখে দিব। 6 মাস পরে এটাকে আমরা ব্যবহার করব।
এই হলো ফার্ম ইয়ার্ড ম্যানুর। কম্পোস্ট হলো, আমরা যদি কম্পোস্টের কথা বলি তাহলে আমরা বাসা বাড়িতে যে সমস্ত আবর্জনা, আমরা যদি কিচেন ওয়াস্টেজের কথাই যদি বলি, তো কিচেন ওয়াস্টেজ আমরা ব্যবহার করি, এই ময়লাগুলো না আমরা একটা পার্টিকুলার জায়গাতে রাখি। পার্টিকুলার জায়গাতে রাখার একটা নিয়ম হলো যে এই একটা গর্ত করব, গর্তের ভিতরে আমরা একটা লেয়ার করব 15 সেন্টিমিটার। যখন এই আবর্জনাগুলো জমবে, জমার পরে এখানে আমরা সাধারণত গোবর অথবা কাদা দিয়ে আমরা প্লাস্টার করে দিব। তাহলে 15 সেন্টিমিটার লেয়ার হলো। এই লেয়ারটা হলো ওয়াস্টেজ। এটা কচুরিপানা হতে পারে, খড় হতে পারে, বাসা বাড়ির ময়লা আবর্জনা হতে পারে। এই সব জিনিসগুলো আমরা 15 সেন্টিমিটার লেয়ার করব। লেয়ার করার পরে 5 সেন্টিমিটার কাদা বা গোবর দিয়ে আমরা প্লাস্টার করে দিব। দেওয়ার পরে আর একটা লেয়ার করব, এবং এক একটা লেয়ার কিন্তু হচ্ছে 20 সেন্টিমিটার হাইট। তাহলে আমরা এখানে 6টা যদি লেয়ার করি তাহলে 6 কুড়ি 120 সেন্টিমিটার হবে। এবং এটি মাটির ভিতরে হতে পারে, গর্তে হতে পারে। তার মানে 120 সেন্টিমিটার গর্ত করব আমি, অথবা এটি মাটির উপরেও হতে পারে। নর্মাল গ্রাউন্ড লেভেলে আমি কিন্তু 120 সেন্টিমিটার উঁচু আমরা করে ফেলতে পারি। এইভাবে আমরা কম্পোস্ট করি। কম্পোস্টের ডিকম্পোজিশন হতে 3 মাস সময় লাগবে। 3 মাসের মধ্যে আমরা এটি পেয়ে যাব, এবং এটি হলো একটি কম্পোস্ট, ওয়েল ডিকম্পোস্ট কম্পোস্টের পিকচার। এরপরে হলো গ্রিন ম্যানিউর। এটি একটি ধনচার ফসল। সাধারণত ধনচা আমরা 5 থেকে 7 সপ্তাহের মধ্যে বা 8 সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা এটা মাটির সাথে ইনকর্পোরেশন করি। ধনচা যদি মাটির সাথে আমরা ইনকর্পোরেশন করি তাহলে ধনচা থেকে একটা সিজনে, অর্থাৎ 40 থেকে 50 দিনের মধ্যেই 175 থেকে 150 কেজি নাইট্রোজেন যুক্ত করতে পারে। তো 150 কেজি নাইট্রোজেন মানে হচ্ছে প্রায় 9 মনের মতন হলে ইউরিয়ার সমান এই পরিমাণ নাইট্রোজেন যুক্ত হয়। তো ধনচা যদি আমরা করি তাহলে নাইট্রোজেন পেতে পারি, পাশাপাশি হলো অর্গানিক ম্যাটার মাটিতে যুক্ত হতে পারে। এখন আমরা যে বাল্কি ম্যানিউরের কথা বললাম, তার 2টা টাইপের কথা আমরা বললাম। একটা টাইপ ছিল oil decomposed animal plant and other organic residues, আর হলো green plant tissues। সুবিধা কি? They supply plant nutrients including micronutrients. They improve soil physical properties, soil structure, water holding capacity, etc. তারপরে they increase the availability of nutrients. Carbon dioxide released during decomposition acts as a carbon dioxide fertilizer. Plant parasitic nematodes and fungi are controlled to some extent by altering the balance of microorganisms in the soil. অর্থাৎ মাইক্রোঅর্গানিজম গুলো আসলে খুব অ্যাক্টিভ হয়, এবং মাটির ভিতরে যে সমস্ত হার্মফুল প্যারাসাইটিক অর্গানিজম থাকে, যেটি হার্মফুল, যেমন ফাঙ্গাস হতে পারে, নেমাটোড হতে পারে, তারও কিন্তু একটা কন্ট্রোল করতে পারে এটি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 2টা জিনিস শিখলাম। একটা হলো বাল্কি অর্গানিক ম্যানিউর। বাল্কি অর্গানিক ম্যানিউরের পার্টটা আমরা শেষ করলাম। এখন আমরা আসি কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানিউর। কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানিউর, তাহলে অর্গানিক ম্যানিউর 2 রকমের হলো, একটা হলো বাল্কি আর একটা হলো কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানিউর আমরা সাধারণত, তোমরা দেখে থাকবে, আমরা বিভিন্ন ধরনের খোল, ওয়েল কেক ব্যবহার করে থাকি। এই যে ওয়েল কেক গুলো আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি হলো কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানিউর। কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানিউরের আবার প্রকারভেদ আছে। কি প্রকারভেদ আছে? আমরা ওয়েল কেকের কিন্তু আবার প্রকারভেদ আছে। একটা হলো ওয়েল কেক আমরা বলি, ব্লাড মিল বলি, মিট মিল বলি, আদার্স আমরা বলে থাকি। যদি ওয়েল কেকের কথা যদি আমরা বলি তাহলে নন এডিবল টু ক্যাটেল, ক্যাটেল খাবে না এটা। যেমন নিম, মহুয়া, এসব কিন্তু ক্যাটেল কিন্তু ইনটেক করে না। আর একটা হলো এডিবল টু ক্যাটেল, যেমন মাস্টার্ড অয়েল কেক হতে পারে, গ্রাউন্ডনাট অয়েল কেক হতে পারে, সিসেম অয়েল কেক হতে পারে। তাহলে আমরা বলি একটা হলো ওয়েল কেক, 2 নম্বরে বলি ব্লাড মিল, 3 নম্বরে মিট মিল, এবং 4 নম্বরে আমরা আদার্স বলি। এবং
আমাদের দেশে আগে পাওয়া যেত না, এখন হয়তো আস্তে আস্তে পাওয়া যাবে বা যাচ্ছে, কিন্তু বিদেশে কিন্তু দীর্ঘ সময় আগে থেকেই তারা ব্যবহার করছে এই সমস্ত প্রোডাক্ট। যেমন আমি বলি ব্লাড মিল, এটা বাজারে পাওয়া যায় কিন্তু দেখো। তারপরে হলো মিট ও বোন মিল, তারপরে মিট ও বোন মিল, আর এটার হলো তার একটা স্যাম্পল আমরা বলি। আচ্ছা, এখন হলো আমরা অ্যাডভান্টেজেস অফ কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানুরস। It is covered through the bacterial action into readily usable ammoniacal nitrogen and nitrate nitrogen before organic nitrogen is used by crops. খুব দ্রুত এটি ইনটেক করতে পারে, রিলেটিভলি স্লো অ্যাক্টিং, but they supply available nitrogen for longer period. এখানে অ্যাভারেজ নিউট্রিয়েন্টস কন্টেন্ট ইন ওয়েল কেক, যদি আমরা নন এডিবলের কথা বলি তাহলে কেমন, আর এডিবলের কথা যদি বলি, এডিবল বলতে ক্যাটেল, এই নিউট্রিয়েন্ট কন্টেন্টস। তারপরে হলো আমরা যদি কনসেন্ট্রেটেড এর কথা যদি বলি তাহলে এভারেজ নিউট্রিয়েন্ট কন্টেন্ট অ্যানিমাল বেসড কনসেন্ট্রেটেড অর্গানিক ম্যানুর, কোনটাতে কি পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে সেটা আমরা দেখি। যেমন আমরা এখানে কিছু পিকচার দেখানোর চেষ্টা করেছি, মাস্টার্ড অয়েল কেক, কটন অয়েল কেক, ফিশ মিলের প্যাকেট, তারপরে হলো স্টিম বোন মিলের প্যাকেট, তারপরে হলো র বোন মিল, কাস্ট বোন মিল, তারপরে হলো হর্ন অ্যান্ড হোপ মিল, এটাও কিন্তু পাওয়া যায়, এটি প্যাকেট আছে। তাহলে এই হলো আমাদের অর্গানিক ম্যানিউর। তাহলে অর্গানিক ম্যানিউরের যদি আমি ক্লাসিফিকেশনে যাই তাহলে আমরা প্রথমে একটা বলি হলো বাল্কি, আর একটা হলো কনসেন্ট্রেটেড। বাল্কিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ওয়েল ডিকম্পোজড অ্যানিমাল, প্ল্যান্ট এন্ড আদার অর্গানিক রেসিডিউস, আর একটা হলো গ্রিন প্ল্যান্ট টিস্যুস। আর কনসেন্ট্রেটেড এটাকে আমরা দুই রকম ভাবে বলে থাকি, 4 রকম বলে থাকি, একটা হলো ওয়েল কেকস, একটা হলো ব্লাড মিল, একটা হলো মিট মিল, এবং 4 নম্বরে আমরা আদার্স বলে থাকি। আমরা এরপরে কেমিক্যালে চলে যাই, কেমিক্যাল ফার্টিলাইজার্স। আমরা যদি কেমিক্যাল ফার্টিলাইজারের ক্লাসিফিকেশন বলি তাহলে এটা 3 ধরনের আমরা ফার্টিলাইজার পেয়ে থাকি। একটাকে বলি হলো স্ট্রেট ফার্টিলাইজার, যেমন ইউরিয়া, আমরা একটা সিঙ্গেল নিউট্রিয়েন্টস পেয়ে থাকি। যদি কোনো ফার্টিলাইজারের ভিতরে আমরা একাধিক নিউট্রিয়েন্টস পেয়ে থাকি, 2 or more, যেমন আমরা ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এর ভিতরে আমরা নাইট্রোজেনও পাই, ফসফরাসও পাই। জিঙ্ক সালফেট, আমরা জিঙ্ক পাই, সালফার পাই। এই জাতীয় ফার্টিলাইজারকে আমরা কম্পাউন্ড ফার্টিলাইজার বলে থাকি, একই ফার্টিলাইজারের ভিতরে দুটি থাকা। আর 3 নম্বরে আমরা বলি মিক্সড ফার্টিলাইজার। মিক্সড ফার্টিলাইজার বলতে আসলে দুটি ফার্টিলাইজারকে যখন আমরা মিক্সচার করি তখন আমরা মিক্স ফার্টিলাইজার বলবো, এটা কিন্তু কম্পাউন্ড না। তার মানে স্ট্রেট ফার্টিলাইজারকে যদি আমি ফিজিক্যালি মিক্সচার করি তাহলে আমরা সেটিকে মিক্সড ফার্টিলাইজার বলবো। মিক্স ফার্টিলাইজারের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন ফার্টিলাইজার আমরা মিক্সচার করব তখন সেটি বেশি দিন রাখা যাবে না, সয়েলে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এর ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন হবে। এখন আমরা আসি যে স্ট্রেট ফার্টিলাইজারের ক্লাসিফিকেশন। আমরা শুধু স্ট্রেট না, আমরা যত ধরনের ফার্টিলাইজারের কথা আমরা বলছি সবগুলোকে আমরা একভাবে ক্লাসিফিকেশন করি। নাইট্রোজেনাস ফার্টিলাইজার আমরা বলে থাকি। নাইট্রোজেনাস ফার্টিলাইজার, নাইট্রোজেন গাছ আপটেক করে কোন ফরম্যাটে? 2টা ফরম্যাট আছে আপটেক করার। একটাকে বলি আমরা হলো নাইট্রেট, আর একটাকে আমরা বলি হলো অ্যামোনিয়াম। যদি ভেজা মাটি হয় তাহলে সেখানে অ্যামোনিয়ামের আধিক্য হয়, আর যদি শুকনা মাটি হয় তাহলে নাইট্রেট দেখা দেয় বেশি। অর্থাৎ দুটিই পাওয়া যাবে, তবে অ্যামোনিয়ামের পরিমাণ ভেজা মাটিতে বেশি থাকে আর নাইট্রেটের পরিমাণ শুকনা মাটিতে বেশি থাকে। আমরা এখানে ফার্টিলাইজারকে যদি এই যে নাইট্রোজেনাস ফার্টিলাইজারকে যদি আমি ক্লাসিফিকেশন করি তাহলে 4টা গ্রুপে আমরা ভাগ করি। একটা হলো নাইট্রেট গ্রুপ, আর একটা হলো অ্যামোনিয়াম গ্রুপ, একটা হলো নাইট্রেট এবং অ্যামোনিয়াম একসাথে, আর একটা হলো অ্যামাইড গ্রুপ। আমরা এখানে প্রত্যেকটা কেমিক্যাল ফর্মুলা এবং তার সাথে নিউট্রিয়েন্টস এর পরিমাণ আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করছি, এবং তার রিঅ্যাকশনটা কেমন, এটি কি অ্যাসিডিক নাকি অ্যালকালাইন সেটিও আমরা বলার চেষ্টা করি। এখানে আমরা এই বিস্তারিতভাবে বলছি এই কারণে
যে আমরা যে নাইট্রেট ফার্টিলাইজারের কথা বললাম, 1 নম্বর হলো নাইট্রেট, 2 নম্বর অ্যামোনিয়াম, 3 নম্বরে হলো নাইট্রেট এবং অ্যামোনিয়াম, আর 4 নম্বর হলো অ্যামাইড। আমরা এখানে তার প্রপার্টিজ গুলো বলার চেষ্টা করেছি যে নাইট্রেট যে ফার্টিলাইজার গুলো বলছি আমরা, নাইট্রেট ফার্টিলাইজারের কি প্রপার্টিজ। আচ্ছা, আমরা সাধারণত নাইট্রেট ফার্টিলাইজার কোনগুলোকে বলে থাকি, একটা হলো সোডিয়াম নাইট্রেট আর ক্যালসিয়াম নাইট্রেট, দুটি আছে মূলত নাইট্রেট গ্রুপের ভিতরে। আচ্ছা, এটি যদি আমি প্রপার্টিজের কথা যদি বলি তাহলে প্রপার্টিজের কথাই আমরা বলবো, যেটি ওয়াটার সলিবল এবং হাইগ্রোস্কোপিক। 3 নম্বরে হলো এটি বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা যেটি অ্যালকালাইন ইন নেচার, লেস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন থাকে অন্যান্য গ্রুপের তুলনায়, এখানে কম থাকে। আচ্ছা, তারপরে হলো নাইট্রেট ইজ নট রিটেন্ড মানে অ্যাবসর্ব বাই দি সয়েল, সয়েলের গায়ে লেগে থাকাকে আমরা অ্যাবসর্ব বলে থাকি, আর অ্যাবসর্ব হলো গাছ মানে আপটেক করা, আর লেগে থাকা হলো অ্যাবসর্ব। আর আরেকটা জিনিস আমরা বলি, এটি সাধারণত আমরা টপ ড্রেস করে থাকি, অল্প পরিমাণে দিয়ে থাকি, আদারওয়াইজ কিন্তু বেশি পরিমাণে দিলে এটি গাছ নিতে পারে না। It is not suitable for rice crop in early stage of growth because rice plants take nitrogen in ammoniacal form. আমি আগেই বলেছিলাম যে নাইট্রেট ফার্টিলাইজার, যে সমস্ত নাইট্রেট গ্রুপ থাকে ওই ফার্টিলাইজার গুলো আমরা শুকনো জমিতে ব্যবহার করব, কাদা জমিতে না, কারণ কাদা জমিতে অ্যামোনিয়া ফর্মে চলে যায়। আর যেহেতু ধান হলো ওয়াটার লাভিং, সবসময় এর ওয়াটার পছন্দ করে, সেই জন্য এই জমিতে আমি যদি নাইট্রেট গ্রুপের ফার্টিলাইজার দিই তাহলে ভুল হবে, গাছ আপটেক করতে পারবে না। হ্যাঁ, এই যে অ্যামোনিয়াম ফার্টিলাইজার, যে অ্যামোনিয়াম গ্রুপের ফার্টিলাইজার গুলো না আমরা ধানের জমিতে দিতে পারি। ওয়াটার সলিউবল বাট নট হাইগ্রোস্কোপিক, অ্যাসিডিক ইন নেচার, আগেরটাই বললাম অ্যালকালাইন, হাই লেভেল অফ নাইট্রোজেন দ্য নাইট্রেট ফার্টিলাইজার বেশি থাকে। তারপরে they are less readily available to plants than nitrate fertilizer, এটি available হতে একটু সময় নেই। অ্যামোনিয়াম সালফেট ইজ ফিক্সড, সালফার থাকার কারণে কিন্তু এটি ফিক্সড হয়ে যেতে পারে সয়েলে, এটা একটা এর বৈশিষ্ট্য। সাধারণত এই ফার্টিলাইজার গুলো আমরা সাধারণত বেজাল হিসেবেও দিতে পারি, টপ ড্রেসিং এও দিতে পারি। নাইট্রেট এন্ড অ্যামোনিয়াম ফার্টিলাইজার কম্বিনেশন, দুটার যদি কম্বিনেশন হয়, ওয়াটার সলিউবল স্লাইটলি হাইগ্রোস্কোপিক ইন নেচার, তাহলে এই গ্রুপের ভিতরে নাইট্রেট থাকে আর অ্যামোনিয়াম থাকে, রেডিলি অ্যাভেলেবল, সহজেই নিতে পারে। তারপর আরেকটা বৈশিষ্ট্য হলো অ্যাভেলেবিলিটি অফ অ্যামোনিয়াম রিডিউসেস লিসিং লস। অ্যামোনিয়ামের যদি অ্যাভেলেবিলিটি হয় তাহলে নাইট্রেট হিসেবে যে লিসিং লস হওয়ার সম্ভাবনা থাকে সেটি কমে যায়। অ্যাসিডিক ইন নেচার বাই এক্সিলেন্ট ইন ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট হুইচ ইজ অ্যালকালাইন নিউট্রাল ইন রিঅ্যাকশন ইউজড ইন টপ ড্রেসিং। এরপরে হলো অ্যামাইড ফার্টিলাইজার, অ্যামাইড ফার্টিলাইজারের ভিতরেই কিন্তু ইউরিয়া আছে। অ্যামাইড ফার্টিলাইজারস আর সলিউবল ইন ওয়াটার এন্ড হাইগ্রোস্কোপিক ইন নেচার। এই জন্য আমরা যখন ইউরিয়া সার রেখে দেই তখন দেখবে যে সার ভিজে গেছে, পানিতে রূপান্তর হয়েছে, তার মানে হচ্ছে যে খুব দ্রুত পানি শোষণ করে এয়ার থেকে। These fertilizers are converted to ammonium carbonate and then to nitrates due to the action of microorganisms. এই ফার্টিলাইজারের প্র্যাকটিক্যালে আমরা এই জিনিসগুলো বলে থাকি যে এই ফার্টিলাইজারটা কিভাবে গাছ নেয়, কারণ আমরা যখন ইউরিয়া ফার্টিলাইজার দেই বা অ্যামাইড গ্রুপের ফার্টিলাইজার দেই তখন কিভাবে তার নাইট্রেট গ্রুপে রূপান্তর হয় অথবা অ্যামোনিয়াম গ্রুপে রূপান্তর হয়। এই ফার্টিলাইজারের লিসিং লস খুব বেশি, কম লিসিং লস। অন্যান্য ফরম্যাট অ্যামাইড ফরম্যাট নাইট্রেট এবং অ্যামোনিয়াম ফার্টিলাইজার গ্রুপের থেকে লিসিং লস কম হয়, কিন্তু আমি যখন পটাশ এবং ফসফরাস ফার্টিলাইজারের সাথে তুলনা করব তখন কিন্তু আমরা বলি এর লিচিং লস খুব বেশি। অ্যামাইড ফার্টিলাইজার লিচিং লস হলো পানি যখন মাটি থেকে যখন নিচের দিকে চলে যায়, বালি মাটিতে দেখবে যে পানি দিলা পানিটা আর নাই, কোথায় গেল পানিটা, নিচের দিকে গেল। এই যে নিচের দিকে চুয়ায় চলে যাওয়া এটাকে বলে হলো লিসিং অফ ওয়াটার।
তো লিসিং হওয়া মানে হচ্ছে যে পানিটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো পানি যদি নিচের দিকে নেমে যায় তাহলে নিউট্রিয়েন্টস অর্থাৎ অ্যাভেলেবল নিউট্রিয়েন্টস গুলো কিন্তু নিচে চলে যায়। এজন্য বালি মাটিতে তোমরা খেয়াল করবে যে বালি মাটিতে কিন্তু ফসল ভালো হয় না। কারণটা কি? কারণ হলো সেখানে পানি ধরে রাখতে পারে না। কে পানি ধরে রাখতে পারে না? বালি। এজন্য পানি যখন তুমি দিবা তখন দেখবা যে কিছুক্ষণ পরে আর পানি নাই। এই যে পানিটা যে গেল, কোথায় গেল? এটা লিচিং হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর এই জন্য আমরা বলি, দেখো বালি মাটির সাথে যদি আমি তুলনা করি, বালি মাটির ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম। বালি মাটিতে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হলো এটা অর্গানিক ম্যাটার কম। ওই মাটিতে যদি যথেষ্ট পরিমাণে অর্গানিক ম্যাটার থাকতো তাহলে তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ে। আমরা জানি না যে 25% ওয়াটার থাকে, 5% অর্গানিক ম্যাটার থাকে, 45% মিনারেল ম্যাটার আর 25% এয়ার থাকে একটি স্ট্যান্ডার্ড সয়েলের। এই হলো কম্পোনেন্টস। তো যদি অর্গানিক ম্যাটারের পরিমাণ কম হয় তাহলে বাকি যে তিনটার কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে ব্যালেন্স থাকবে না। এবং অর্গানিক ম্যাটার বালুই মাটিতে কম হওয়ার কারণেই কিন্তু ওয়াটার নাই। আচ্ছা, এই হলো আমাদের অ্যামাইড গ্রুপের ফার্টিলাইজার। এর ভিতরে ক্যালসিয়াম সায়ানাইড আছে আর আছে হলো ইউরিয়া। আমরা এরপরে ফসফেটিক ফার্টিলাইজারের কথা যদি বলি, ফসফেটিক ফার্টিলাইজার আবার তিন ধরনের হয় সাধারণত। একটা হলো ওয়াটার সলিবল হয়, আর একটা হলো সাইটেড সলিবল হয়, আর একটা ইনসলিবল হয়। ফসফেটিক ফার্টিলাইজার আমরা কিছু ফসফেটিক ফার্টিলাইজারের এখানে তালিকা দিয়েছি 6টা। এই টেবিলে 5 নম্বর টেবিলে আছে। আচ্ছা, নেক্সট হলো ফসফেটিক ফার্টিলাইজার। ফসফেট ইজ ওয়াটার সলিবল এন্ড কুইক অ্যাক্টিং। তার মানে খুব দ্রুত কাজ নিতে পারে। ভেরি লেস লিসিং লস ইন দিস গ্রুপ অফ ফার্টিলাইজার্স। লিসিং লস খুব কম হয়। যে কোনো ধরনের ফার্টিলাইজারে আমি যদি ফসফেটিকের কথা যদি বলি, নাইট্রোজেনাস ফার্টিলাইজারের থেকে লিসিং লস খুব কম হয়। আচ্ছা, শুড বি অ্যাপ্লাইড ইন নিউট্রাল অর অ্যালকালাইন সয়েল। সাধারণত যদি নিউট্রাল সয়েল হয় অথবা অ্যালকালাইন সয়েল হয় তাহলে আমরা এটি দিয়ে থাকি। আমরা সাধারণত অ্যাসিডিক সয়েলে এই ফার্টিলাইজার গুলো দেই না। কি কি ফার্টিলাইজার আছে? টিএসপি আছে, আমরা খুব বাজারে এটাকে চিনি, ট্রিপল সুপার ফসফেট। আর একটা আছে ওএসপি, অর্ডিনারি সুপার ফসফেট। আর একটা আছে সিঙ্গেল সুপার ফসফেট। আর একটা আছে মনো অ্যামোনিয়াম ফসফেট। এবং আর একটা খুবই প্রসিদ্ধ, এখন ব্যবহার হচ্ছে, কৃষকরা খুবই ব্যবহার করে, সেটা হলো ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ডিএপি আমরা বলে থাকি। এটাকে আমরা এমএপি বলি, আর এটা হলো ডিএপি বলে থাকি, এমএপি, আর এটি হলো ডিএপি। এই ফার্টিলাইজার গুলো এখন আমরা প্রথমে আমরা বললাম ওয়াটার সলিবল ফসফরাস, আর এটা হলো সাইটেড সলিবল ফসফরাস। তার আমরা যদি সাইটেড সলিবল হয় তাহলে আমরা সহজেই বলবো যে এটি ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন সাইট্রিক অ্যাসিড। নো লিসিং লস, এর লিসিং লস হবে না যেহেতু পানির সাথে এটি মিশে না, ইনসলিবল। তো যার কারণে পানি যদি নিচের দিকে লিসিং হয় তাহলে তার সাথে সে যাবে না। আচ্ছা, আরেকটা হলো দে আর স্লো অ্যাক্টিং ফার্টিলাইজার্স, দেয়ারফর অ্যাপ্লাইড ইন সয়েল 15 to 13 days বিফোর সোয়িং। সেজন্য আমরা এই জাতীয় ফার্টিলাইজারকে বলি, কৃষকেরা কিন্তু এই জাতীয় ফার্টিলাইজার কিন্তু জমি তৈরির সময় দিয়ে দেয়, কিন্তু ইউরিয়া সার কিন্তু দেয় না। ইউরিয়া সার কিন্তু জমি তৈরির সময় কৃষকরা কম দেয়, বিশেষ করে যে সমস্ত জমিতে পানি থাকে। যদি ধানের কথা যদি বলি, ধানের জমিতে কাদা থাকবে, কাদার ভিতরে আমরা ধানের চারা রোপণ করি। তো ইউরিয়া যখন আমরা মাটিতে দেই, জমিতে দেই, কাদাতে দেই, পানিতে দেই, তখন এটি 2 দিনের মধ্যেই, 2 থেকে 3 দিনের মধ্যেই তার অ্যাভেলেবিলিটি আসে, অর্থাৎ অ্যামোনিয়াম তৈরি হয়ে যাবে 2 দিনে। আমরা জমিতে চারা রোপণ করি, ওই চারা রোপণ করি না হওয়ার পিছনে কারণ হলো তার যে রুট টিপ আছে, সেই রুট টিপ মাটির সাথে একটা কানেকশন হতে 7 দিন পর্যন্ত সময় লাগবে, 7 থেকে 10 দিন। তো 7 থেকে 10 দিন পর্যন্ত যদি সময় লাগে তাহলে এই সময় সে কোনো ধরনের খাবার নেবে না, নিউট্রিয়েন্ট নেবে না রুটের মাধ্যমে, কারণ রুটের সাথে মাটির তো কানেকশনই নাই। এই অবস্থায়
এই যে 7 থেকে 10 দিন পর্যন্ত, কারণ ইউরিয়া তো দেওয়ার 2 দিনের মধ্যে সে অ্যাভেলেবল ফর্মে চলে গেছে, তো তার মানে 7 দিন বা 10 দিন পর্যন্ত, 2 থেকে 10 দিন, তার মানে সে 7 দিন বা 8 দিন পর্যন্ত লস হয়ে যাবে। কিভাবে লস হয়ে যাবে? লিসিং লস হতে পারে, পার্কুলেশন হতে পারে, সিপেজ হতে পারে, রান অফ হতে পারে। রান অফ মানে গড়িয়ে যাওয়া। এইভাবে সে লস করে ফেলতে পারে। তো যার কারণে আমরা কিন্তু ইউরিয়া সার ধানের জমিতে দিতে নিরুৎসাহিত করি। জমি তৈরির সময় আমরা দিব, গাছ যখন মাটি থেকে নেওয়ার বয়স হবে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু দেখবে যে আবার সবুজ হওয়া শুরু হয়েছে, তখন সে মাটির সাথে একটা কানেক্টিভিটি হয়ে গেল তার। এখন আমরা এই ইউরিয়া সারটা দিব। লস নাই, যেহেতু ইনসলিবল ইন ওয়াটার। স্লো অ্যাক্টিং, দিস ফার্টিলাইজার শুড বি ইউজড ইন নিউট্রাল এন্ড অ্যাসিডিক সয়েল। যেহেতু অ্যালকালাইনিটি আছে, সুতরাং এটি অ্যাসিডিক সয়েলে আমরা দিব। আর যদি অ্যাসিডিক কন্ডিশনে থাকে, জমি যদি অ্যাসিডিক কন্ডিশনে থাকে, তাহলে আমরা আর এই যে ডাইক্যালসিক ফসফেটটা আমরা দিব না, তখন বেসিক স্লাগ দিব। আচ্ছা, নেক্সট হলো ফসফেটিক ফার্টিলাইজারের আরেকটা গ্রুপ আছে, সেটি হলো ইনসলিবল ফসফরাস। ফার্টিলাইজার্স কন্টেনিং ইনসলিবল phosphorus. Characteristics of insoluble phosphorus. Characteristics of insoluble. স্যার জমি অ্যাসিডিক আছে না বেসিক আছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটি বুঝতে পারবে হলো তার প্রপার্টিজ জানতে হবে তোমাকে। প্রপার্টি জানলে তুমি বুঝবা, এমনিতে তুমি বুঝতে পারবে না। এখন তুমি যদি মনে করো যে এটি আমি পরীক্ষা করব, তাহলে এটি সলিউশন করতে হবে। সলিউশন করে লিটমাস পেপার দিয়ে তুমি বুঝবা। এটা তো সহজেই জানো। যদি অ্যাসিডিক ইন নেচার হয় তাহলে কি হবে, কালারটা কেমন হবে, কালার দেখে বলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আসি এই যে ইনসলিবল ফসফরাস ফার্টিলাইজার। আমরা এ বি সি বলেছিলাম, একটা হলো ওয়াটার সলিবল, আর একটা হলো সাইটেড সলিবল, আর একটা হলো ইনসলিবল। তার মানে কোথাও এসে ওয়াটারেও সলিবল না, সাইট্রেটও সলিবল না। তাহলে ইনসলিবিলিটি এন্ড দেয়ার স্লো অ্যাভেলেবিলিটি, এটি ইনসলিবল হওয়ার কারণে কিন্তু তার অ্যাভেলেবিলিটি স্লো। আচ্ছা, আরেকটা জেনারেলি ডিপ প্লেসমেন্ট ইজ ডান ইন হাইলি অ্যাসিডিক সয়েল। যেহেতু এটি অ্যালকালাইন ইন নেচার, তাহলে আমরা যদি ডিপ প্লেসমেন্ট করি তাহলে এটি সুবিধা। আচ্ছা, এরপরে আমরা আসি পটাশিক ফার্টিলাইজার্স। Characteristics of potassic fertilizer. Potassium fertilizer are water soluble but not hygroscopic in nature. তুমি দেখবা যে পানিতে রাখো, সরি ন্যাচারাল কন্ডিশনে রাখো ইউরিয়া এবং পটাশিয়াম ক্লোরাইড, তাহলে দেখবা যে ইউরিয়া সহজেই পানি নিয়ে নিছে, পটাশিয়াম ক্লোরাইড আগের মতন থাকে। দে আর রেডিলি অ্যাভেলেবল টু প্লান্টস, খুব দ্রুত প্লান্ট নিতে পারে। দে আর নট লিসিং লস, এটি যেহেতু পানির সাথে মিশে না, তো পানির সাথে কম মেশার কারণে লিসিং লস কম হয়। As they are a neutral in reaction, so have little or no effect in soil pH. যে কোনো ধরনের মাটিতে আমরা দিতে পারি, এই কারণে হলো যে এটি নিউট্রাল কন্ডিশনেই থাকে বেশি। আমরা মূলত এটি ব্যবহার করি KCl, পটাশিয়াম ক্লোরাইড, 60% K2O থাকে। পটাশিয়াম সালফেট ব্যবহার করতে পারি, 50% থাকে। পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি, 44% থাকে। পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফেট আমরা ব্যবহার করতে পারি, এই কন্ডিশনে থাকে। আচ্ছা, এরপরে আমরা এই যে তিনটা ফার্টিলাইজারের কথা আমরা বললাম, এই তিনটি ফার্টিলাইজারকে কিন্তু আমরা প্রাইমারি ফার্টিলাইজার বলে থাকি। এনপিকে কে প্রাইমারি ফার্টিলাইজার বলা হয়, আর এনপিকে এর পরে যে ফার্টিলাইজার গুলো থাকে তাকে আমরা সেকেন্ডারি ফার্টিলাইজার বলে থাকি। প্রাইমারি ফার্টিলাইজার কাকে বলে? স্যার হাইগ্রোস্কোপিক মানে কি স্যার? পানি শোষণ করার ক্ষমতা। তুমি যদি রেখে দাও তাহলে পানি শোষণ করবে। লবণ হলো হাইগ্রোস্কোপিক, তুমি যদি লবণ রেখে দাও তাহলে দেখবে যে লবণ ভিজে গেছে। কারণটা কি? অ্যাটমসফিয়ার থেকে সে পানিটা নিয়ে। আচ্ছা স্যার ইনসলিবল ফার্টিলাইজার প্ল্যান্ট কিভাবে ইনটেক করবে স্যার? ইনসলিবল প্রত্যেকটা ফার্টিলাইজারের পানির সাথে যখন
পানির কন্ডিশনে, ওয়াটার কন্ডিশনে যখন আসবে, তখন সে তার অ্যাভেলেবিলিটি বাড়বে। ধরো পটাশিয়াম K2O অ্যাভেলেবল হলো, এখন এই K2O কিন্তু পানির সাথে মিশে যাবে না। যদি পানির সাথে মিশে যায় তখন এর অস্তিত্ব আর থাকবে না। যদি এর অস্তিত্ব না থাকে তাহলে কিন্তু সে সহজেই উড়ে যেতে পারে, সহজেই পানি গড়িয়ে গেলে তার সাথে চলে যেতে পারে। পানি যদি নিচের দিকে চলে যায়, লিসিং হয়, তাহলে তার সাথে যেতে পারে। সেটি সে করে না। তার মানে এই সারটা যদি তুমি মাটিতে দাও, তাহলে তুমি মনে করো যে মাস্টার্ড ফসল করলে 60 দিনের, 70 দিনের, অথবা পালস করলা, এই ফসল যখন তুমি করবা, করার পরে যখন ফসফরাস এবং পটাশিক ফার্টিলাইজার তখন জমি যদি তুমি দাও, তাহলে পরের যে ফসল আছে সেই ফসলে কিন্তু ফসফরাস এবং পটাশিয়াম ফার্টিলাইজারটা কম দিতে হবে। কারণ হলো এর কোনো লস নাই, যা নিচে গাছই নিচে। তার গাছের ডিউরেশন যেহেতু কম ছিল, 60 থেকে 70 দিনের মতন ছিল, সুতরাং কম পরিমাণে ইনটেক করেছে গাছ। বাকি ফার্টিলাইজার কিন্তু মাটিতেই আছে। সুতরাং পরের ফসলে আমি কিন্তু ফসফরাস এবং পটাশিয়াম ফার্টিলাইজারটা কম দিতে পারি। এই জন্য এটিকে আমরা ইনসলিবল বলি, ওয়াটারের সাথে ইনসলিবল। কিন্তু ওয়াটার যখন পাবে তখন তার অ্যাভেলেবিলিটি বাড়বে। আর অ্যাভেলেবিলিটি বাড়াটার মানে কি, এর অ্যাভেলেবল ফর্ম কোন ফর্মে যায় তোমরা নিউট্রিয়েন্টসে পড়েছ, K+ হলে সে নিউট্রিয়েন্ট আপটেক করবে। যদি ফসফরাস হয় কিভাবে নেবে, বাইফসফেট নেবে, মনোফসফেট নেবে, ফসফেট নেবে। 3টা গ্রুপ আছে তার নেওয়ার, গাছ নেওয়ার। কারণ হলো গাছের ভিতরে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি তো তোমরা জানো। প্রত্যেকটা নিউট্রিয়েন্টস যে অ্যাভেলেবিলিটিতে যাবে সেটি আইদার অ্যানায়নিক ফর্মে যাবে অথবা ক্যাটায়নিক ফর্মে যাবে। তো রুটের সাথে কিন্তু তার বিনিময় হবে, বিনিময় হলে রুট নেবে। তো সেই জন্য তোমরা মনে হয় এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এ পড়েছো যে আমাদের 16টি এসেনশিয়াল এলিমেন্টস কোন ফর্মে গাছ আপটেক করে তার কিন্তু একটা ফর্ম দেওয়া আছে। তো ওই ফরম্যাটে নেবে। যখন ওই ফরম্যাটে চলে আসবে তখন সেটি তার মাটির সাথে তো, পানির সাথে তো থাকবে না সেটি, সুতরাং সহজেই গাছ নিয়ে নেবে। তাহলে নেক্সট আমরা এতক্ষণ যেটা আলাপ করলাম প্রাইমারি ফার্টিলাইজার। আর এই এনপিকে এর বাহিরে যে ফার্টিলাইজার গুলো আছে তাকে আমরা বলি হলো সেকেন্ডারি ফার্টিলাইজার। প্রাইমারি ফার্টিলাইজার কাকে বলে? দি ফার্টিলাইজারস হুইচ আর আপটেক হিউজ অ্যামাউন্ট বাই দি প্লান্টস আর known as primary fertilizers, অথবা আমরা বলি the fertilizer which are applied in huge amount to the soil are known as primary fertilizers. আর উল্টাটা আমরা বলবো যে less amount of fertilizer, the fertilizers which are applied to soil in less amount. A less amount for পিছনে এটা আমি বলি নাই, আমি লিখি নাই এটা। আমি এতক্ষণ পর্যন্ত প্রাইমারি ফার্টিলাইজারের আলাপ করলাম। আমরা এখন পরের আলাপ করবো হলো সেকেন্ডারি। এটা হলো আরেক ধরনের ক্লাসিফিকেশন। সেকেন্ডারি ফার্টিলাইজার আর আগে যা আলাপ করেছিলাম সেটা হলো প্রাইমারি ফার্টিলাইজার। ক্লিয়ার হয়েছে কিনা? সেকেন্ডারি ফার্টিলাইজার হবে যে সমস্ত ফার্টিলাইজার গুলো কম পরিমাণে লাগবে, সালফার খুব কম লাগে, বাকি সবগুলো নিয়ে কম পরিমাণে, এটি হলো সেকেন্ডারি ফার্টিলাইজার। এখন সেকেন্ডারি ফার্টিলাইজারের আবার ক্লাসিফিকেশন আছে। আমরা পরের ক্লাসে এই সেকেন্ডারি ফার্টিলাইজার পাশাপাশি হলো ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন মেথড আমরা আলাপ করব। আজকে এই পর্যন্তই, আগামী কালকে আবার কথা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ন্যাচারাল কন্ডিশনে থাকে, নিউট্রাল কন্ডিশনে থাকে, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল হবে। ওই মাটিটা যদি হাইলি অ্যাসিডিক হয় তাহলে কিছু কিছু নিউট্রিয়েন্টস আছে মাটিতে যথেষ্ট পরিমাণে থাকবে কিন্তু গাছ নেবে না। আবার মাটি যদি হাইলি অ্যালকালাইন হয় তাহলে গাছের মানে জমিতে যথেষ্ট পরিমাণে নিউট্রিয়েন্টস থাকবে কিন্তু গাছ নিউট্রিয়েন্টস নেবে না। তার মানে গাছের যে নিউট্রিয়েন্টস নেওয়ার যে ক্ষমতা সেটি নির্ভর করে হলো পিএইচ এর উপরে। পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পিএইচ যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু পার্টিকুলার নিউট্রিয়েন্টস গুলো গাছ নেবে না। পিএইচ এর একটা চার্ট আছে, এগুলো মনে হয় সয়েলে পড়েছো তোমরা, অথবা
এই প্ল্যান্ট নিউট্রিয়েন্ট এলিমেন্টস যিনি পড়িয়েছেন অ্যাগ্রোনমিতে তিনি বলেছেন, তোমরা যদি ইয়ে করো তাহলে আমি আগামী কালকে একটা চার্ট দিতে পারি তোমাদেরকে, যদি ওখানে না পেয়ে থাকো। পেয়েছো কি তোমরা? না সয়েল সায়েন্স যদি এইরকম কন্ডিশনে পিএইচ হয় তাহলে ওই মাটিতে অ্যালুমিনিয়ামের অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। মাটিতে কিন্তু অ্যালুমিনিয়াম আছে, কিন্তু পিএইচ কম হওয়ার কারণে, মানে বেশি হওয়ার কারণে অ্যালুমিনিয়াম অ্যাভেলেবিলিটি হয় না, অ্যাভেলেবল হয় না। আর অ্যালুমিনিয়াম যদি অ্যাভেলেবল হয় তাহলে গাছ, এটি কিন্তু খুবই টক্সিক, গাছ সমস্ত গাছ মারা যাবে। সুতরাং এটি নির্ভর করবে হলো পিএইচ, এবং ওই জন্য ওই সমস্ত জমিতে কিন্তু আমরা বলি যে ইয়ে দিতে, দলচুন দিতে অথবা ক্ষারীয় পদার্থ দিতে, যাতে যদি ক্ষারীয় পদার্থ দেই তাহলে আমাদের মাটির অ্যাসিডিটি যে কন্ডিশন আছে সেটা কমে যাবে, অর্থাৎ নিউট্রাল এর দিকে চলে যাবে, পিএইচ 7 কাছাকাছি যাবে। এবং আমাদের এই বেল্টে, রংপুর এবং দিনাজপুর বেল্টের মাটি কিন্তু খুবই অ্যাসিডিক, এবং অ্যাসিডিক হওয়ার কারণে কিন্তু এখানে কৃষকদেরকে কিন্তু বলা হয় যে আপনারা ইয়ে দিবেন, ডলোচুন ব্যবহার করবেন। 1 শতক জমির জন্য 3 থেকে 4 কেজি ডলোচুন দিবে, এবং এই যে 3 থেকে 4 কেজি ডলোচুন দিবে, ডলোচুন দেওয়ার পরে 3 বছর ওই জমিতে আর ডলোচুন দিতে হবে না। 3 বছর পরে সে আবার ওই শতকে 3 থেকে 4 কেজি ডলোচুন দিবে। আমাদের রংপুর এবং দিনাজপুরের বেল্টের মাটির ধরন কিন্তু এরকম যে অ্যাসিডিক, এমনিতেই ন্যাচারালি অ্যাসিডিক এটি, আর অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার কারণে এটির অ্যাসিডিটি আরো বেড়ে গেছে। আজকে পর্যন্তই থাক, আমরা আগামী কালকে আলাপ করবো, বাকিটা শেষ করে দেবো। ভালো থাকো সবাই।